আমি তো ভেবেছিলাম শুধু একটাই হাঁস বেঁচে আছে, আর এখানে তো একটার সাথে একটা ফ্রি পেয়ে গেলাম। অনেক দিনের পুরনো কথা। একটা ঘন জঙ্গলে একটা গাছের ডালে একটা বাসা ছিল, যেখানে হাঁসের একটা জোড়া থাকত। ওদের একটা বাচ্চাও ছিল, যে ভীষণ কালো ছিল। জবের থেকে ওর জন্ম হয়, ওর মা বাবা ওকে ভীষণ বাজে কথা শোনানো শুরু করে। এই দেখো, কি কালো এ! আমাদের প্রজাতিতে তো এত কালো কেউ হয় না। এ কালো কি করে হলো? হ্যাঁ, ঠিক বলছো তুমি। জানি না কেন আমারই বাচ্চা কালো হলো। এর কারণে তো কাউকে মুখ দেখাতে পারছি না আমি। কাশ আমাদের একটা সুন্দর ছেলে হতো, যে সমাজে আমাদের নাম উঁচু করবে। এইভাবে দিন কেটে গেল, আর সেই দিনটাও এসে গেল যে দিনটার জন্য জোড়া দুজন অপেক্ষা করছিল। এবার তাদের সুন্দর একটা বাচ্চা হলো, যে নিজে মা বাবার মতনই সুন্দর ছিল। এই দেখো, একে বলা হয় সুন্দর। আর একে দেখো, কেউ দেখলে বুঝতেই পারবে না যে হাঁস বলে। আরে ছাড়ো না তুমি। আমার ছোট ছেলে এত সুন্দর দেখতে যে আমরা সব ভালোবাসা ওর জন্যই তো রেখেছি। মা বাবা, তোমরা কেন সবসময় আমাকে এত কথা শোনাও? আমি কালো, সেটা কি আমার ভুল? চুপ কর। তোর কারণেই তো সবাই আমাদের তুচ্ছ করে। আমাদের তো তোকে আমাদের সন্তান বলতে লজ্জা করে। কালো হাঁস কাঁদতে কাঁদতে আকাশের দিকে উড়ে যায়। তো একদিন জঙ্গলে টিয়া রাজা সবার জন্য ভুরি ভোজের ব্যবস্থা করে। সেখানে সব পাখিরা নিজেদের বাচ্চাদের সাথে আসে। এই হাঁসের জুটিকে দেখলে আমার খুব খারাপ লাগে। একটা বাচ্চা কি কালো, আর অন্য বাচ্চাটাকে দেখলে চোখটাই সরে না ওর থেকে। তখনই টিয়া রাজা ওখানে আসে, আর কালো হাঁসকে দেখে, এই বাচ্চাটা কত কালো! এত কালো বাচ্চা তোমাদের সমাজের জন্য একটা কলঙ্ক। এত কালো বাচ্চা তো আমি জীবনে কোনো দিনই দেখিনি। হ্যাঁ রাজামশাই, আমাদের প্রজাতি এতই সুন্দর আর ফর্সা, সবারই ভালো লাগে। কালো হাঁস সবার কথা শুনে খুব দুঃখী হয়ে যায়। কি হয়েছে যে আমি কালো হাঁস? এটা জরুরি নিশ্চয়ই নয় যে সব পাখিকে একরকম দেখতে হবে। আর আমি ভীষণ সুন্দর নিজের নজরে। এই ছেলে, তুই বেশি তর্ক করিস না। এক তো তুই কালো, তারপরে বড়দের সাথে কথা বলতে জানিস না। তোর এখানে কথা বলার অধিকারই নেই, বুঝলি? ক্ষমা করবেন মহারাজ, এই কালো হাঁসটা আমাদের সমাজে মাথাটা হেট করে ফেলেছে। আমরা এখন যাই। তারপর কালো হাঁসের পরিবার ঘরে চলে যায়। তুই তো আমার নাক কাটিয়ে দিলি, অসভ্য কোথাকার। তোর জন্য সব জায়গায় অপমান সহ্য করতে হয় আমাদের। হ্যাঁ, এই আমার মাথা হেট করে ফেলেছে। তারপর ওরা তাদের ছোট ছেলেকে বলে, নিজের ভাইকে দেখ, কত সুন্দর। একে যে একবার দেখে আমাদের প্রশংসায় ভরিয়ে দেয়, আর তোকে দেখলে আমাদের 10টা কথাই শুনতে হয়। এতে আমার কি দোষ যে আমি কালো? এ তো প্রকৃতির লীলা। এমনিতেও আমি তোমাদেরই ছেলে। এখন ছোট দেখতে ভালো আর আমি কালো, এতে কি যায় আসে? রক্ত তো আমাদের একই। দেখো দেখো কেমন মুখে মুখে তর্ক করছে। নিজের কুরূপ চেহারার জন্য সামান্য লজ্জা নেই এর। হ্যাঁ হ্যাঁ, একে আমরা বাড়ি থেকে বের করে দিই। এর জন্যে যে আমরা কথা শুনছি না, এর জন্যে আর আমাদেরকে কারুর কাছে কোনো কথা শুনতে হবে না। হ্যাঁ, এর এখানে না থাকলেও কারোর এমনি যায় আসে না। বরং ভালোই হবে আমাদের। কেউ অন্তত বাজে কথা তো বলবে না। লোক তো যেখানে সেখানে বাজে কথা বলে। ওই দেখো কালো হাঁসের মা বাবা। দরকার নেই তোমাদের আমাকে বের করতে হবে না। আমি নিজেই ঘর ছেড়ে চলে যাচ্ছি। আমি এই বিভেদ করা পরিবারে থাকতেই চাই না, যেখানে কালো আর সাদাতে বিভেদ করা হয়। আর কালো হাঁস ওখান থেকে উড়ে চলে যায়, আর অন্য জঙ্গলে গিয়ে থাকতে লাগে। ওর মা বাবার জঙ্গলে একটা বিড়াল চলে আসে, আর ও জঙ্গলের পাখিকে একটা একটা করে মেরে ফেলতে লাগে। শুধু কালো হাঁসের মা বেঁচে ছিল। তারপর জঙ্গলের অন্য পাখিদের কাছ থেকে কালো হাঁসি খবর জানতে পারে। আরে ভাই কালো হাঁস, শুনেছি নাকি তোমাদের জঙ্গলে একটা হিংস্র বিড়াল এসেছে আর সব পাখিদের ও নিজের শিকার বানিয়েছে।
আর শুধু কিছু বেঁচে আছে। তুমি সত্যি বলছো? তাহলে তো এই বিপদের সময় আমার পরিবারের কাছে থাকা উচিত। কালো হাঁস উড়তে উড়তে নিজের মায়ের কাছে যায়। মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমার খেয়াল রাখবো। সোনা, তোর বাবা আর ভাইকে ওই বিড়াল মেরে ফেলেছে। এতটা বলে ও কাঁদতে লাগে। আর এটা দেখে কালো হাঁস নিজের মাকে জড়িয়ে ধরে। মা, তুমি চিন্তা করো না, তোমার একটা ছেলে এখনো বেঁচে আছে, আর আমি তোমাকে নিজের সাথে নিয়ে যাব। চলো আমরা এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাই। ওখানে আমার একটা ছোট্ট ঘর আছে। কালো হাঁস মাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। তখনই ওখানে ওই হিংস্র বিড়াল এসে যায়। আচ্ছা, আমি তো ভেবেছিলাম শুধু একটাই হাঁস বেঁচে আছে, আর এখানে তো একটার সাথে একটা ফ্রি পেয়ে গেলাম। হিংস্র বিড়াল, আমার মাকে যদি কিছু করেছিস তাহলে ভালো হবে না। আচ্ছা, তাহলে তোকে আগে খেয়ে নি, কালো হাঁস। তো বিড়াল কালো হাঁসের দিকে এগিয়ে যায়। আর তখনই কালো হাঁসের কিছু বন্ধু উড়ে আসে, বাজ আর চিংকি পাখি। আর ওরা সবাই মিলে হিংস্র বিড়ালকে ঠোকর মারতে লাগে। দেখ হিংস্র বিড়াল, আজ তুই তোর কর্মের ফল পাচ্ছিস। ছেড়ে দাও আমায়, আমাকে যেতে দাও, আমি আর কাউকে মারবো না। তবে কেউ বিড়ালকে ক্ষমা করে না। আর কিছুক্ষণ পরে হিংস্র বিড়াল মারা যায়। আর কালো হাঁস নিজের মাকে নিয়ে অন্য জঙ্গলে উড়ে যায়, আর তাকে নিজের সাথেই রাখে। আর মাকে কোনো জিনিসের কষ্ট হতে দেয় না। তার মা এবার নিজের ভুল বুঝতে পারে। বাবা, আমায় ক্ষমা কর। আমি সবসময় তোর সাথে বিভেদ করেছি। আমি না তোকে বোঝার চেষ্টা করেছি, না তোকে ভালোবাসা দিয়েছি, আর শুধু তোর কালো রংটাই দেখেছি। আর আজ যদি তুই না থাকতি, ওই হিংস্র বিড়াল আমাকেই মেরে খেয়ে ফেলতো, আর আমি কিছুই করতে পারতাম না। কোনো ব্যাপার না মা, ভুল তো সবারই হয়, কিন্তু ভালো ব্যাপার তো এটা যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, আর তোমার মন বদলেছে যে কালো আর ফর্সায় কোনো ফারাক হয় না, সবাই এক আর সমান। তারপর কালো হাঁস আর ওর মা খুশি খুশি সেই জঙ্গলে থাকতে লাগে। পেঁপে কাকু, তুমি আমার খুব ভালো বন্ধু, আর আমি তোমার এই সাহায্য কোনোদিনও ভুলতে পারবো না। আজ তোমার জন্যেই আমি কথা বলতে পেরেছি। বাবা টিয়া, এসব তোমার পরিশ্রমের ফল। তোমার কঠিন পরিশ্রম ছাড়া এটা সম্ভব ছিল না। সাবাস বাবা, তুমি করে দেখিয়েছো। এই গল্পটা হলো পাখিপুর জঙ্গলের, যেখানে মিঠু নামে টিয়া থাকতো। মিঠুর কিছু মাস আগেই জন্ম হয়েছে, আর মিঠুর মা খুব দুর্বল ছিল, তাই ওকে জন্ম দেওয়ার পরই মারা যায়। মিঠু ছোট বাচ্চা ছিল, তাই ও জানতো না যে বলবে কিভাবে আর উড়বে কিভাবে। আস্তে আস্তে সময় পাল্টাচ্ছিল। মিঠু অন্যদের দেখে দেখে উড়তে শিখে গেল, কিন্তু মিঠু কোনোদিন কথা বলতে শিখলো না, যেন ও বেচারা বোবাই ছিল। মিঠু অন্যদের মতনই ভাবতো। আমি কবে বাকিদের মতন কথা বলতে পারবো? আমি কি এরম ভাবেই থাকবো? তারপর একদিন মুনমুন পাখি আর ওর সঙ্গী মোটা পেঁপে কাকু বাসার কাছে বসেছিল, আর ওরা মিঠুর ব্যাপারেই কথা বলছিল। তুমি জানো যে মিঠু বোবা? আমি তো কিছুদিন আগেই এই ব্যাপার জানতে পারলাম। আরে, তুমি কি সত্যি বলছো মুনমুন? আমি তো আজকেই জানতে পারলাম। আমি ভেবেছিলাম যে ও কথা বলতে শেখেনি বলে কথা বলতে পারে না, কিন্তু শুনে খারাপ লাগলো যে ও বোবা। হ্যাঁ বোন, কিন্তু আমরাও এখনই জানতে পেরেছি যে ও বেচারা বোবা। ওর মা ওকে জন্ম দিতেই মারা যায়। বেচারা কোনোদিন ভালো শিক্ষা পেল না। তাহলে তার সাহায্য কেন করলে না? যদি তোমরা জানতে ওর মা মারা গেছে তাহলে? পেঁপে কাকু, কার কাছে এত সময় আছে? আর আমরা ওর সাহায্য করতামই বা কি করে? আমাদের ঘরের কাজও তো আছে। এটা শুনে মোটা পেঁপে কাকুর খুব কষ্ট হয়। তার কিছুক্ষণ পর মিঠু টিয়া ওর কাছে উড়ে আসে। তো মোটা পেঁপে কাকু ওকে বলে, মিঠু, আমি জানি যে তুমি আমায় চেনোই না, কিন্তু আমি তোমায় ভালো মতন চিনি। আমার নাম পেঁপে কাকু।
তুমি যদি আমার কথা বুঝতে পারছো, নিজের ডানা ঝাপটে নাও, আমি বুঝে যাব। মিঠু ওর ডানা ঝাপটে দেয়। দারুণ। আমি জানি তোমার মা মারা গেছে তোমায় জন্ম দেওয়ার পরেই, আর তোমার এই জঙ্গলে কোনো বন্ধুও নেই, কারণ তুমি বোবা। কিন্তু চিন্তা করো না, আমি তোমার বন্ধু হব, আর তোমার এই অসুখের চিকিৎসাও করাবো। মিঠু ডানা ঝাপটায় আর ওর চোখে জল চলে আসে। আমি জানি তুমি অনেক কিছু বলতে চাও, কিন্তু বলতে পারছো না। আমি তোমার চোখ দেখে সব বুঝতে পারি। তুমি মন খারাপ করো না, আমি সবসময় তোমার পাশে আছি, তোমায় কোনো দিনও ছেড়ে যাবই না। মিঠু পেঁপে কাকুর আশেপাশে ডানা ঝাপটে দেয় আর গলা জড়িয়ে ধরার চেষ্টা করে। তুমি আমার এই বাসাতে থাকতে পারো, আমি বাকি পাখিদেরও এই বাসায় থাকতে দিই, কিন্তু আজ থেকে তুমি এই বাসাতে থাকবে। পরের দিন সকালে দুজন যখন ওঠে তো পেঁপে কাকু মুনমুন পাখিকে বলে জঙ্গলে সব থেকে ভালো ডাক্তারকে ডেকে আনতে, যাতে মিঠুর চিকিৎসা করা যায়। মিঠু, চলো, আমি তোমার জন্য খুব ভালো একটা ডাক্তার খুঁজেছি। আমি তোমার চিকিৎসা করাবো তার থেকে, তারপর তুমি কথা বলতে পারবে। আর মিঠু টিয়া মুনমুন পাখির সাথে চলে যায়। আর ডাক্তারের কাছে গিয়ে মুনমুন পাখি সব কথা বলে। ডাক্তার, আমার বন্ধু 5 মাসের হয়ে গেছে, কিন্তু কথা বলতে পারে না। আপনি এর আওয়াজ ফিরিয়ে এনে দিন। আপনি যেমন পারেন চিকিৎসা করুন, আমরা তৈরি আছি। শুধু এর আওয়াজ ফিরিয়ে এনে দিন। আপনি চিন্তা করবেন না, এর জন্য খুব ছোট্ট চিকিৎসা। এর অপারেশন করে দেব, আর আপনাকে কিছু এক্সারসাইজ একে করাতে হবে। আপনি এর চিকিৎসা করিয়ে দিন, বাকি এক্সারসাইজ একে দিয়ে করিয়ে নেব। আপনি যেমন বলবেন আমরা সেরকমই করব। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর এক্সারসাইজ বলছি, আপনি সেটা করিয়ে নেবেন, আর 2 দিন পর নিয়ে আসবেন এখানে। আমি তার অপারেশন করে দেব। তারপর এরা পেঁপে কাকুর কাছে পৌঁছে যায়। মোটা পেঁপে কাকু সব ওষুধ মিঠুকে সময় মতো দিয়ে দেয়, আর পরের 2 দিন অবধি ঠিক সেরকমই করে যেরকম ওকে বলা হয়। 2 দিন পর মুনমুন পাখি মিঠুকে আবার ডাক্তারের কাছে নিয়ে আসে। খুব ভালো, আপনি সব ওষুধগুলো সময় মতন দিয়েছেন, তাই জন্য মিঠু টিয়া খুব তাড়াতাড়ি রিকভার করছে। হ্যাঁ ডাক্তার, একটা দিনও ওষুধ দিতে ভুল হয়নি। আপনি যেমন বলেছিলেন সেরকমই করা হয়েছে। ডাক্তার তারপর মিঠুর অপারেশন করে দেয়, যার পর মিঠুর আওয়াজ ফিরে আসে। আর পেঁপে কাকু তো এটা দেখে খুব খুশি হয়ে যায়। মিঠুর খুশির তো ঠিকানাই থাকে না। মিঠু সব থেকে প্রথমে এটা বলল, পেঁপে কাকু, তুমি আমার খুব ভালো বন্ধু, আর আমি তোমার এই সাহায্য কোনোদিনও ভুলতে পারবো না। আজ তোমার জন্যেই আমি কথা বলতে পেরেছি। বাবা টিয়া, এইসব তোমার পরিশ্রমের ফল। তোমার কঠিন পরিশ্রম ছাড়া এটা সম্ভব ছিল না। সাবাস বাবা, তুমি করে দেখিয়েছো। হ্যাঁ, কিন্তু পেঁপে কাকু, এতে যতটা আমার পরিশ্রম আছে, তোমারও ততটাই পরিশ্রম আছে। না হলে আজকাল কে এত সাহায্য করে যতটা তুমি করেছো? তুমি তো এই জঙ্গলের হিরো। মোটা পেঁপে কাকুর চোখে জল চলে আসে, আর ওরা একে অপরকে জড়িয়ে ধরে, আর ওরা দুজন একসাথে থাকতে লাগে। এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে বন্ধুত্ব কখনো রূপ, রং বা পয়সা দেখে হয় না। বন্ধুত্ব সবসময় মন থেকে হয়। আর পেঁপে কাকু আর মিঠু পরস্পরকে চিনতও না, কিন্তু পেঁপে কাকুর একটা চেষ্টায় মিঠুর মতো সৎ বন্ধু ও প্রাপ্ত করলো।